প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হলো আপনি যখন একটা প্রজেক্ট মনিটরিং স্ট্যাটাসে আছেন, আপনাকে বুঝতে হবে প্রজেক্টের হেলথটা কেমন আছে। সো প্রজেক্টের হেলথটা জানতে হলে আপনাকে প্রজেক্টের কারেন্ট স্ট্যাটাস, প্ল্যান থেকে কতটুকু ভেরিয়েন্সে আছে, আমরা যেভাবে কাজ করছি তাতে আমাদের ফিউচারে কত অ্যাডিশনাল কস্ট প্রয়োজন হতে পারে বা কত অ্যাডিশনাল সময়ের প্রয়োজন হতে পারে, আমরা কি বাজেটের মধ্যে থাকতে পারবো কি না, এই ধরনের কোশ্চেনগুলো আছে। এই কোশ্চেনগুলোকে অ্যান্সার করার জন্য আর্ন ভ্যালু ম্যানেজমেন্টটা খুবই ইফেক্টিভ টুলস, যার মাধ্যমে খুব সহজে আমরা বুঝতে পারি যে আমাদের প্রজেক্টটা কেমন অবস্থায় আছে বা কী করলে আমরা ভালো অবস্থায় যেতে পারি। বেসিক্যালি যদিও এখন অনেক ধরনের টুলস ইউজ করা হয়, অটোমেটিক টুলস, যাতে আপনি খুব সহজেই এই ক্যালকুলেশনগুলোকে অনেক স্মুথলি বা সিস্টেমে আপনাকে এই পারফরমেন্সগুলোর ইন্ডেক্স হাইলাইট করতে পারে। তারপরেও বেসিক্যালি এটা জানাটা জরুরি কীভাবে এই ক্যালকুলেশনটা হয় বা কী কী আইডিয়াস থেকে এই এই ভ্যালুসগুলো আছে, সেটা জানতে পারলে আপনি কাজের ক্ষেত্রে কিছুটা সুবিধা পেতে পারেন। সে কারণে আমি স্পেশালি একটা টপিকস আলোচনা করছি আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে। এখন আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট এখন জানতে হবে, তার মানে কি আপনার কাছে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যান থেকে আপনি কিছু সময় পরে কাজটা করছেন, এক্সিকিউশনে আছেন। সো আমরা যদি সেই প্ল্যানটাকে একটু দেখতে চাই, জাস্ট আমি একটা টাইমের সাথে, ডিউরেশনের সাথে এবং কস্টের সাথে আমার ওয়ার্ক প্যাকেজের একটা রিলেশনশিপ, খুব জেনারেলি একটা রিলেশনশিপ দাঁড় করানোর চেষ্টা করেছি, যাতে আপনাদেরকে সহজে এটা বোঝাতে পারি। সো আমার এই টেবিলে প্রথম যে রোটা কলামটা আছে সেখানে ওয়ার্ক প্যাকেজগুলো আছে। এখানে আমি ABCDEFG দিয়ে দেখিয়েছি। আর আমি ডিউরেশনটাকে প্রথম মাস, এটা হলো ফার্স্ট মান্থ, এটা সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, ফোর্থ মান্থ, ফিফথ মান্থ, এভাবে করে 9 মান্থ পর্যন্ত আমার তার মানে প্রজেক্টের ডিউরেশনটা হলো 9 মাস। এই 9 মাসে আমি এই প্যাকেজের জন্য যে কাজগুলো করতে হবে তার কিছু অংশ ফার্স্ট মান্থে হবে, তার জন্য খরচ ছিল 850, সেকেন্ড মান্থে ছিল 1150, থার্ড মান্থে ছিল 358, এভাবে করে একটা কস্টের প্ল্যানও করেছি মান্থ ওয়াইজ। সো যখন আমি এই কস্টের প্ল্যান করেছি, রাইট সাইডে এখানে আমি দিয়েছি একটা কনস্ট্যান্ট প্ল্যান ভ্যালু। আমি এটা এক্সপ্লেন করছি একটু পরে। প্ল্যান ভ্যালুটা হলো প্রতিটা ওয়ার্ক প্যাকেজের জন্য আমার কত খরচ হচ্ছে, আমি খরচ প্ল্যান করতেছি সেটা। তার মানে ফর ইচ অ্যাক্টিভিটি আমার বাজেট কত ধরা ছিল সেটা সম্পর্কে আমি ধারণা পাবো প্ল্যান ভ্যালু থেকে। সো এই ওয়ার্ক প্যাকেজ এর জন্য আমার বাজেট ধরা আছে 2358। ওয়ার্ক প্যাকেজ বি এর জন্য আছে 2395। এভাবে করে আমি সবগুলা ওয়ার্ক প্যাকেজের জন্য কস্ট এবং কোন সময় এই ওয়ার্ক প্যাকেজটা হবে ডিউরেশনটাকে ক্যালকুলেট করেছি, এখানে দেখানো হয়েছে। সো টোটাল প্ল্যান ভ্যালুটা হলো এটা আমরা পেয়েছি 30,468। তার মানে এই 30,468কে আমরা বলছি বিএসি। এই বিএসি মানে হলো বাজেট অ্যাট কমপ্লিশন, আর পিভি মানে হলো প্ল্যান ভ্যালু। সো এই যে বাজেট অ্যাট কমপ্লিশন, প্ল্যান ভ্যালু, আমরা 4টা সিম্পল নোটেশন সম্পর্কে আইডিয়া নিব। প্রথম নোটেশন আমরা পেয়েছি প্ল্যান ভ্যালু। প্ল্যান ভ্যালু হলো যে আমরা আমাদের ওয়ার্ক প্যাকেজের জন্য যে বাজেটেড কস্ট ধরেছি সেটাই আমার প্ল্যান ভ্যালু। বাজেটেড cost for each activities or work package. Budgeted cost for each activity or work package. Each activity or work package. আচ্ছা, বিএসসিটা কি? বিএসসিটা হলো আমার প্রতিটা ওয়ার্ক প্যাকেজের সামেশন অফ প্ল্যান ভ্যালু, আমি বলতে পারি খুব সহজে। তার মানে হলো যে আমার প্রতিটা ওয়ার্ক প্যাকেজের যে কস্ট হয়েছে তার সমষ্টিগত যোগফলটা হলো প্ল্যান ভ্যালু। ওকে, আরেকটা টার্মস সেটা হলো আর্ন ভ্যালু। আর্ন ভ্যালুটা হলো, আমি যদি একটু সহজভাবে চিন্তা করি, ধরেন আমরা 3 মাস শেষ হয়েছে, আমি কাজ শেষ করেছি। সো 3 মাসের ডিউরেশন আপনি পার করেছেন। এই 3 মাস ডিউরেশনে আপনি বললেন যে আমি এ প্যাকেজটা শেষ করেছি, তার মানে এই প্যাকেজটা আমি শেষ করেছি, বি প্যাকেজটাও শেষ করেছি, সি প্যাকেজটাও শেষ করেছি, কিন্তু ডি প্যাকেজের আমি 700, এই যে 4র্থ মাস পর্যন্ত যে কাজ ছিল সেই কাজটা শেষ করেছে। তার মানে কি আপনি কিন্তু ইন টার্মস অফ প্ল্যান ভ্যালু আপনার অ্যাকচুয়াল ওয়ার্ক হয়েছে বেশি, তার মানে আপনি আর্ন করেছেন অ্যাকচুয়াল ওয়ার্ক থেকে বেশি। সেইটা কত? সেটা বেসিক্যালি আপনি যদি এই সবগুলোকে যোগ করেন তাহলে আপনি পাবেন হলো 9,253। তার মানে আর্ন ভ্যালুটা হলো আপনি একটা নির্দিষ্ট সময়ে যেই বাজেটেড রেটে যে কয় টাকার কাজ শেষ করেছেন সেইটাকেই বলছি আমরা আর্ন ভ্যালু, আমি আর্ন করেছি। আচ্ছা, আরেকটা হলো অ্যাকচুয়াল কস্ট। এখন এই যে আপনি 3 মাসে আর্ন করেছেন, এতগুলো কাজ করার জন্য এতগুলো কাজ করেছেন, আর্ন করেছেন প্ল্যান অনুসারে, আপনি এটা করতে কত টাকা খরচ করেছেন, অ্যাকচুয়ালি আপনি কত টাকা খরচ করেছেন। আপনার প্ল্যানে কী ছিল ইট ডাজেন্ট ম্যাটার হলো আপনি যখন এক্সিকিউশন করছেন তখন আপনি কত খরচ করেছেন। আমরা এটা ধরে নিলাম এটা হলো 10,000।
আর আমাদের এই প্ল্যান ভ্যালুটা যদি আমি 3 মাস সময় পরে আমাদের প্ল্যান ভ্যালু কত, সেটা ছিল হলো 7,464। তার মানে 3 মাস যদি আমি এই 3 মাস, তার মানে আমাকে এতটুকু কাজ করার কথা ছিল, এই পর্যন্ত কাজ করার কথা ছিল, এই সবগুলোর যোগফলই হলো আমার বেসিক্যালি প্ল্যান ভ্যালু, সেটা ছিল 7,464। ওকে। আর বাজেট অ্যাট কমপ্লিশন মানে হলো আমি যেটা আগেও বলেছি যে এটা সবগুলোর সামেশন অফ প্ল্যান ভ্যালু। তাহলে আমরা 4টা টার্মস পেয়ে গেলাম। নাও এখন আমরা যে এই যে আমরা দেখলাম যে আমাদের 3 মাস সময় পরে আমি কতটুকু কাজ শেষ করেছি, পেয়েছি, কত টাকার কাজ শেষ করেছি এটা পেয়েছি, কত খরচ করেছি এটা পেয়েছি। এখন আমি কিভাবে বুঝবো, যে খুব সহজে কিভাবে বুঝবো যে আমি আসলে প্ল্যান থেকে আগায় আসি নাকি প্ল্যান থেকে পিছিয়ে আসি, সেটাকে আমি বলছি ভেরিয়েন্স অ্যানালাইসিস। নাও এখানে ভেরিয়েন্স অ্যানালাইসিস 2 ধরনের আছে। একটা হলো শিডিউল ভেরিয়েন্স, তার মানে ইন টার্মস অফ শিডিউল আমি কতটুকু কী অবস্থায় আছি। আর এটা হলো কস্ট ভেরিয়েন্স। আমি যখন শিডিউল ভেরিয়েন্স জানবো তখন মনে রাখতে হবে যে শিডিউল ভেরিয়েন্স হলো ইবি বাই মাইনাস পিবি। শিডিউল মানে হলো ইবি বাই পিবি, তার মানে আর্ন ভ্যালু মাইনাস প্ল্যান ভ্যালু। আপনার আর্ন কত হয়েছিল এখানে? 9,253। প্ল্যান ভ্যালু ছিল 7,464। এটাকে যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনি অ্যারাউন্ড 1,700 পাবেন আর কি, অ্যারাউন্ড। আমি এটা এক্স্যাক্টলি করছি না, বাট এরকম টাইপেরই পাবেন। সো এটা যদি পজিটিভ হয় তাহলে আপনি বুঝবেন যে আপনি আগিয়ে আছেন, এটা যদি নেগেটিভ হয় তাহলে আপনি বুঝবেন আপনি পিছিয়ে আছেন, তার মানে আপনি কাজের প্ল্যানের থেকে কম আর্ন করছেন। কস্ট ভেরিয়েন্স যেটা, সেটা হলো যে আপনি ইভি মাইনাস এসি। এখানে আর প্ল্যান থাকবে না, কারণ আপনি অ্যাকচুয়াল কস্ট জানেন। ইভি ছিল 9,253, কিন্তু আপনি খরচ করেছেন 10,000, তাই না? তাহলে আপনার এখানে কিন্তু আপনি অ্যারাউন্ড 750 বা 47 নেগেটিভ। যখন নেগেটিভ হবে তার মানে আপনি আর্ন করতেছেন লেস কম্পেয়ার টু ইয়োর এক্সপেন্স। ওকে, তার মানে এটা খারাপ, ইটস ব্যাড ফর ইয়োর প্রজেক্ট হেলথ, ইটস গুড। তার মানে আমি দেখলাম যে ভেরিয়েন্সে শিডিউলে আমরা আগে আসি, কিন্তু কস্টে আমরা পিছায় আসি। নাও এটাকে আরেকভাবে দেখানো যায়, সেটাকে বলি আমরা ইন্ডেক্স। একই জিনিসই ইন্ডেক্স। একটা হলো কস্ট পারফরমেন্স শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স, আর এটা হলো কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। আমরা যদি এটা দেখি, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স হবে ইবি বাই পিবি, আর কস্ট পারফরমেন্স ইন্ডেক্স হবে ইবি বাই এসি। তাহলে আমরা এখানে ছিল ইবি 9,253, এটা হবে 7,464। তাহলে এটা কিন্তু অ্যারাউন্ড 1.11। যখনই এটা 1-এর থেকে বেশি হবে ইটস গুড, তার মানে এটা গুড, মানে আপনি শিডিউল থেকে আগে আসেন। ইভি এখানে ছিল হলো 9,253, এটা যদি 10,000-এর সাথে ডিভাইড করেন তাহলে আপনি আসলে লেস দেন 0.78 সামথিং পাবেন। আমি অ্যাকচুয়ালিটা করিনি, তার মানে এটা লেস দেন 1 হলে এটা ব্যাড। তার মানে কস্ট পারফরমেন্স ইন্ডেক্সে আপনি খারাপ আছেন, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সে আপনি ভালো অবস্থায় আছেন। এইটা মোটামুটি আমার ভেরিয়েন্স অ্যানালাইসিস। তার মানে আমি এখান থেকে 4টা স্পেসিফিক ওয়ার্ড পেলাম: প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট অ্যান্ড বাজেট অ্যাট কমপ্লিশন। আমি এখান থেকে কীভাবে ভেরিয়েন্স অ্যানালাইসিস করি, আমি কীভাবে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স পাই, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স পাই, সেটা জানতে পারলাম। সো আমরা আমাদের উদাহরণে দেখলাম যে আমরা 3 মাস শেষ করার পরে আমরা কস্ট শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সে ভালো অবস্থায় আছি, কস্ট পারফরমেন্স ইন্ডেক্সে খারাপ আছে। তার মানে কি, আমার যে বাজেট অ্যাট কমপ্লিশন ছিল সেটা হয়তো এখন কিছুটা ডেভিয়েট হচ্ছে। সো যেহেতু ডেভিয়েট হচ্ছে, তাহলে আমাকে জানতে হবে যে আমার এখনকার স্ট্যাটাস থেকে পরবর্তী কাজগুলো সম্পূর্ণ করতে কী পরিমাণ টাকা খরচ হবে। এটাকে আমরা বলছি ইটিসি। ইটিসি মানে হলো এস্টিমেট টু কমপ্লিট। ইটিসি, এস্টিমেট টু কমপ্লিট। তার মানে আমার যে রিমেনিং ওয়ার্কটা আছে সেই ওয়ার্কটা করতে আমার কি পরিমাণ খরচ হবে, এস্টিমেট টু কমপ্লিট। এখন যদি এই এস্টিমেট টু কমপ্লিটটা ডিফারেন্ট থাকে, তাহলে আমাকে বলতে হবে কি, যে এটা আসলে এইটা নতুন একটা বাজেট ক্রিয়েট হবে। আমার যে বিএসসিটা আছে সেই বিএসসিটার ভ্যালিড নাই, সেই বিএসসিটা চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে ইএসি, এস্টিমেট অ্যাট কমপ্লিশন। এখন আমি যদি এই এস্টিমেট অ্যাট কমপ্লিশন বের করতে চাই, তাহলে এর সূত্রটা কি? এর সূত্রটা হলো খুব সিম্পল, ইএসি সমান সমান আমার যে খরচ হয়েছে অ্যাকচুয়াল কস্ট, তার প্লাস হলো আমার যে রিমেনিং ওয়ার্ক আছে, সেই রিমেনিং ওয়ার্কের জন্য আমি ইটিসি করব। এখন দেখেন, এই ইটিসিটা বেসিক্যালি 4টা কন্ডিশনের জন্য অ্যাপ্লাই হয়। ফার্স্ট কন্ডিশনটা হলো ইটিসির, সেটা হলো যে আমার যে রিমেনিং ওয়ার্কটা আছে সেইটা
আমি যে বাজেটেড রেট ছিল সেই রেট অনুসারে আমি চলবো। রিমেনিং ওয়ার্ক হবে আমার যে বাজেটটা আছে সেই বাজেটটাকে আমি যে রিমেনিং বাজেটটা আছে সেই বাজেট অনুসারে করব। তার মানে হলো আমি এখন পর্যন্ত যা কাজ করেছি আমার হয়তো খরচ বেশি হয়েছে কম হয়েছে, কিন্তু আমার রিমেনিং ওয়ার্কের জন্য যে বাজেটটা আছে সেই বাজেটের মধ্যে আমি রিমেনিং ওয়ার্ক করব। ঠিক আছে, তার মানে হলো রিমেনিং ওয়ার্ক at the rate of budgeted rate। তাহলে কি হচ্ছে এটা EAC সমান এসি প্লাস রিমেনিং ওয়ার্ক মানে হলো আমার যে বাজেট ছিল বিএসসি তার সাথে আমি কত টাকার কাজ আর্ন করেছি সেটা যদি আমি বিয়োগ করি তাহলে আমি পেয়ে যাই। আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম সেই ক্যালকুলেশনে ছিল অ্যাকচুয়াল কস্ট ছিল 10,000, আমাদের প্ল্যান ভ্যালু ছিল 7,464, তার মানে 3 মাসে যে প্ল্যান ভ্যালু সেগুলোকে আমি ক্যালকুলেট করেছি। আর আমি আর্ন করেছিলাম এই 3টা কাজ শেষ হচ্ছে পাশাপাশি আমি অ্যাডিশনালি এইটা আর্ন করেছিলাম, তো এটা ছিল 9,253। এটা যদি আমি বসাই তাহলে আমি এখানে পাই যে টোটাল 31,215 ইএসসি, তার মানে আমার বাজেটের রেট 31,215। তার মানে আমি যে বলেছিলাম যে আমরা কস্ট পারফরমেন্সে পিছায় আছি, তার মানে দেখেন আমার যদি আমি রিমেনিং ওয়ার্কে বাজেটের ট্রেড করি তাও স্টিল আমাকে বেশি খরচ করতে হবে, কারণ আমি অলরেডি কস্ট বেশি খরচ করে ফেলেছিলাম। নাও সেকেন্ড কোশ্চেনটা হলো আমি রিমেনিং ওয়ার্কটা চাই এখন যে কস্ট পারফরমেন্সে আছি সেই পারফরমেন্স অনুসারে আগাবো। তার মানে এখন আমি 1 টাকার কাজে যদি 80 সেন্ট ইনকাম করে থাকি তাহলে আমি সব মিলিয়ে এই একই রেটে আমি সামনের কাজগুলোও করব, একই পেসে আমি করব, তাহলে আমার ইএসসিটা কী হবে? সো রিমেনিং ওয়ার্ক অ্যাট কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, তাহলে এটা দাঁড়াবে ইএসসি সমান এসি প্লাস রিমেনিং ওয়ার্ক আমরা কী ছিল বিএসসি মাইনাস ইভি ডিভাইডেড বাই সিপিআই, তাই না? এখন আপনি যদি এই সিপিআইকে আমরা জানি যে সিপিআই হলো ইভি বাই এসি, সেই ইভি বাই এসিকে যদি আপনি অ্যাপ্লাই করেন এখানে কন্ডিশন দিয়ে, মানে হলো যে আমি যদি লসাগু করি সিম্পল ম্যাথমেটিক্স করি তাহলে এসি ইন্টু ইভি বাই এসি প্লাস বিএসসি মাইনাস ইভি, এখান থেকে আপনি পাবেন বিএসসি ডিভাইডেড বাই সিপিআই। সো আমাদের কস্ট ক্যালকুলেশনে যদি আমি এটা ক্যালকুলেট করি তাহলে খরচ হবে 32,928। তার মানে আমি যেহেতু এখন পিছিয়ে আছি আমি সামনের কাজগুলো পিছিয়ে থাকবো, সো আমার বাজেটটা বেশি লাগবে এখনকার তুলনায়। থার্ড সূত্রটা হলো যদি আমি রিমেনিং ওয়ার্ক আমার যে কারেন্ট কস্ট পারফরমেন্স এবং শিডিউল পারফরমেন্স দুইটা অনুসারে যদি হয় তাহলে সেটা হবে ইএসসি সমান এসি প্লাস বিএসসি মাইনাস ইভি ডিভাইডেড বাই সিপিআই ইন্টু এসপিআই। এটা যদি আমি করি আপনি দেখবেন যে আমার বাজেট খরচটা আরও কম লাগতেছে, কারণ আমার শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা ভালো ছিল, আমার ভালো ছিল, সে কারণে এখানে কম খরচ, মানে আমার টোটাল খরচ বাজেটটা কম হবে। লাস্ট ক্যালকুলেশনটা হলো আমি যদি রিমেনিং ওয়ার্কে আমরা যেভাবে ওয়ার্ক প্যাকেজের কস্ট ক্যালকুলেশন করেছিলাম বা বাজেট এস্টিমেশন করেছিলাম সেটাকে করি, তার মানে হলো আমি রিমেনিং ওয়ার্কে আমি এস্টিমেট করব নতুন করে, তাহলে সেটার ইএসসিটা হবে এসি প্লাস বটম আপ এস্টিমেশন। ওকে, এই হলো আমার ওভারঅল যে আমি নতুন যে ইএসসি সেই ইএসসির ক্যালকুলেশনটা। তার মানে আমি খুব সহজে ফোরকাস্ট করতে পারছি যে আমার যে এখনকার কারেন্ট পারফরমেন্স সেই অনুসারে আমি আমার ফিউচারে আমার পারফরমেন্সটা কেমন হবে আমি এস্টিমেট করতে পারছি এখনই। আমার কি নতুন করে বাজেট নিতে হবে নাকি আমাকে যদি বাজেটের রেটে যেতে হয় বা বাজেটের মধ্যেই থাকতে হয় তাহলে আমাকে সামনে কীভাবে খরচ করতে হবে বা কীভাবে আগাতে হবে সেই সম্পর্কে আমরা এই অ্যানালাইসিস থেকে জানতে পারি। আমাদের এখনকার টপিকসটা হলো টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স। দেখেন আমরা যদি একটু জেনারেলি চিন্তা করি, এখন পর্যন্ত আমরা 3 মাস সময় পার করেছি, আমাদের কস্ট শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা ভালো, কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটা ভালো, আমরা একটা নতুন এস্টিমেশন করেছি, ইএসসি করেছি আমাদের নতুন, এবং আমাদের একটা পুরনো বাজেট আছে। এখন আপনার ম্যানেজমেন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে যে যদি আপনি বিএসসিটাকে ধরতে চান তাহলে আপনার পারফরমেন্স কত হইতে হবে, অথবা আপনি নতুন যে ইএসসিটা করেছেন সেটাকে যদি ধরতে চান তাহলে আপনার পারফরমেন্স কেমন হবে বা কত হতে হবে, এই ফোরকাস্টটা যদি করতে বলে তাহলে আপনি কীভাবে করবেন। ফার্স্ট যেটা সেটা হলো যে টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্সকে আমরা টিসিপিআই দিয়ে বলি। এটা সিম্পল রুলস হলো ওয়ার্ক রিমেইনিং ডিভাইডেড বাই বাজেট রিমেইনিং,
ওয়ার্ক রিমেনিং, বাজেট রিমেনিং। এখন আমি যদি বিএসসিকে ধরতে চাই তাহলে টিসিপিআই হবে ওয়ার্ক রিমেনিং, আমি যদি টিসিপি ওয়ার্ক রিমেনিংটা হবে বিএসসি মাইনাস ইবি। আমি যদি বিএসসিকে ধরতে চাই, তাই না, তাহলে বাজেট রিমেনিং হবে বিএসসি মাইনাস এসি। তার মানে এটা কিন্তু অনেক হার্ড হবে আমাদেরকে অ্যাচিভ করতে, এবং আপনি যখন দেখবেন আপনি ক্যালকুলেশনে এটা গ্রেটার দেন 1 পাবেন। যদি এটা গ্রেটার দেন 1 হয়, আমরা যে সূত্র ক্যালকুলেশন করেছি, আমাদের যে ম্যাথটা দেখিয়েছিলাম, সেখানে আপনি এটাকে গ্রেটার দেন 1 পাবেন। সো এটা যদি 1 হয় তাহলে এটা হার্ড টু অ্যাচিভ, আর এটা যদি লেস দেন 1 হয়, ইজিয়ার টু অ্যাচিভ, ইজিয়ার টু অ্যাচিভ। নাও এখন আমি যদি ইএসসিকে ধরতে চাই তাহলে টিসিপিআই হবে ওয়ার্ক রিমেনিংটা সেমই থাকবে, কারণ আপনার ওয়ার্ক তো এটাই রিমেন আছে, বিএসসি মাইনাস ইবি, কিন্তু বাজেট রিমেনিং আপনার এটা হয়ে যাবে ইএসসি মাইনাস এসি। কন্ডিশন উইল বি সেম, ইফ ইট ইজ 1 হার্ডার and it is less than 1 it will be easier. সো যেহেতু আপনি একটা নতুন বাজেট পেয়েছেন, আপনার ভেরিয়েন্স অ্যাট কমপ্লিশন হবে বিএসসি মাইনাস ইএসসি। ওকে, আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা যা দেখব তা হলো, প্রথমেই আমরা দেখেছিলাম কস্ট ভেরিয়েন্স, সেটা হলো ইভি মাইনাস এসি। যদি নেগেটিভ হয় তাহলে ওভার বাজেট, যদি পজিটিভ হয় আন্ডার বাজেট। তারপর আমি শিডিউল ভ্যারিয়েন্স দেখেছি ইভি মাইনাস পিভি, নেগেটিভ হলে বিহাইন্ড শিডিউল, পজিটিভ হলে এহেড শিডিউল। কস্ট পারফরমেন্স ইভি বাই এসি, শিডিউল পারফরমেন্স ইভি বাই পিভি। যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বেটার, লেস দেন 1 হলে খারাপ। তারপর আমরা এস্টিমেট অ্যাট কমপ্লিশন, এস্টিমেট অ্যাট কমপ্লিশন মানে হলো যে আমি অ্যাডিশনাল রিমেনিং ওয়ার্কে কত টাকা খরচ হবে তার সাথে আমার অ্যাকচুয়াল কস্ট যদি যোগ করি তাহলে আমি ইএসসি পাবো। এস্টিমেট টু কমপ্লিট আমরা 4টা ইন্ডেক্সে করেছি, ইটিসি আমরা 4টা ক্যালকুলেশন দিয়ে করেছি, সেগুলো এখানে দেওয়া আছে। টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্স আমরা যদি বিএসসিকে ধরতে চাই তাহলে একটা সূত্র পাবো। এস্টিমেট অ্যাট কমপ্লিশনে আমরা আসলে 4টা সূত্র পেয়েছিলাম। প্রথম সূত্রটা ছিল হলো যে আমি যদি এটা বেসিক্যালি এসি প্লাস বটম আপ এস্টিমেট, তার মানে আমি রিমেনিং ওয়ার্কে নতুন করে এস্টিমেট করলাম। বিএসসি বাই সিপিআই, তার মানে আমি রিমেনিং ওয়ার্ক যদি কারেন্ট কস্ট পারফরমেন্স ইন্ডেক্সে যাই তাহলে এটা পাবো। আমার যদি রিমেনিং ওয়ার্কে বাজেটেড রেটে যেতে হয় তাহলে আমি এই সূত্রটা পাবো এস্টিমেট অ্যাট কমপ্লিশনে। আর আমি যদি রিমেনিং ওয়ার্ক কারেন্ট কস্ট পারফরমেন্স অ্যান্ড শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সে যাই তাহলে আমি এই সূত্রটা পাবো। এস্টিমেট টু কমপ্লিটের এখানে আরও 2টা নতুন, এটা আমরা আগে আলোচনা করিনি, বাট এটা নতুন 2টা সূত্র আছে। এস্টিমেট টু কমপ্লিট বেসিক্যালি রিমেনিং ওয়ার্ক যদি আমি নতুন বাজেটকে ধরি তাহলে এস্টিমেট টু কমপ্লিট হবে ইএসসি মাইনাস এসি। আবার আমি যদি বলি যে এটা অনেকটা হার্ড লজিক, যে আমার বাজেট কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, আমার যে বিএসসি ছিল সেই বিএসসি রাখতে হবে, আপনার ম্যানেজমেন্ট বললো বিএসসি আপনার নতুন কোনো ইএসসি আনতে পারবেন না, তখন সেই ক্ষেত্রে আপনার রিমেনিং ওয়ার্ক হবে বা এস্টিমেট টু কমপ্লিটের যে রিমেনিং ওয়ার্কটা আছে সেটা বিএসসি মাইনাস এসি হবে। আর টু কমপ্লিট পারফরমেন্স ইন্ডেক্সের জন্য আমরা 2টা সূত্র পেয়েছিলাম, যদি বিএসসিকে ধরতে চাই তাহলে রিমেনিং ওয়ার্ক হবে বিএসসি মাইনাস ইবি, রিমেনিং বাজেট হবে বিএসসি মাইনাস এসি। আর যদি আমি ইএসসিকে ধরতে চাই তাহলে রিমেনিং ওয়ার্কটা সেম থাকবে, কিন্তু রিমেনিং বাজেট হয়ে যাবে ইএসসি মাইনাস এসি। ভেরিয়েন্স অ্যাট কমপ্লিশন বিএসসি মাইনাস ইএসসি, এটা আগের মতোই শুধু থাকবে। এই হলো আমাদের ভ্যালু ম্যানেজমেন্টের সামারি। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।